তাহলে গ্যাস্ট্রিক জুসের উপাদান কি কি? পেপসিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ওয়াটার, তাই না? এই তিনটা। পেপসিন কি? পেপসিন হলো একটা এনজাইম। আচ্ছা, এটা কি করে? এটা হলো প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে। প্রোটিন জাতীয় খাদ্যগুলো কি কি? মাছ, মাংস, ডিম, এগুলো হলো প্রোটিন জাতীয় খাদ্য। এগুলো পরিপাকে সহায়তা করে পেপসিনে। এটা কোন জায়গায় কাজ করে? এই যে স্টোমাকের ভিতরে, ঠিক আছে? এবার হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি ধরনের অ্যাসিড? শক্তিশালী না দুর্বল? এটা একটা শক্তিশালী অ্যাসিড। এই শক্তিশালী অ্যাসিডটা আমরা যদি হাতে দেই, হাত পুড়ে যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা কি করতেছে? এটা খাদ্যের জীবাণুকে ধ্বংস করতেছে আর খাদ্য পরিপাকে সহায়তা করতেছে। কিভাবে সহায়তা করতেছে? এই স্টোমাকে অ্যাসিড মাধ্যম করতেছে। এখানে যদি অ্যাসিড মাধ্যম না হয়, অ্যাসিড যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু পেপসিনে কাজ করবে না। বোঝা গেছে? তাহলে অ্যাসিড যদি নরমাল থাকে তাহলে পেপসিনে কাজ করবে। আর যদি অতিরিক্ত হয়ে যায়, ওই অতিরিক্ত অ্যাসিড থাকলে এটা আবার দেখেন, এই যে এটা কি ছিল? এইটা লেয়ারটা কি? মিউকাসের লেয়ার। এই মিউকাসের লেয়ার খুবই শক্তিশালী লেয়ার, তারপরে সেটা নষ্ট হয়ে যাবে। এটাই হলো আলসার। এটা আমরা স্টেপ বাই স্টেপ পাবো। বোঝা গেছে? তাহলে দেখেন হাইপার অ্যাসিডিটি কাকে বলা হয়? এবার আসবো আমরা। হাইপার অ্যাসিডিটি হলো স্টোমাকের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা যদি নরমালের চেয়ে বেড়ে যায়, ওইটা কি বলা হয়? হাইপার অ্যাসিডিটি। বলতে পারবেন না? স্টোমাকের ভিতরে অ্যাসিডের মাত্রা নরমালের চেয়ে বেড়ে গেলে তাকে বলা হয় হাইপার অ্যাসিডিটি। তাহলে আমরা হাইপার অ্যাসিডিটির সংজ্ঞাটা লিখি এবার। স্টোমাক এর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মাত্রা নরমালের চেয়ে বা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে হাইপার অ্যাসিডিটি বলে। এবার হলো হাইপার অ্যাসিডিটির কারণ সমূহ। কি কি কারণে হাইপার অ্যাসিডিটি হয়? হাইপার অ্যাসিডিটি এর কারণ সমূহ। এক নম্বর কারণ হলো, দেখেন এই অ্যাসিডটা আসতেছে কি করতেছে? এটাকে স্টোমাকের অ্যাসিডের মাত্রা নরমাল করার জন্য। আমরা যদি এটার কাজ কি? এটার কাজ খাদ্য খাবে, সেই খাদ্যটাকে হজম করতে সহায়তা করতেছে, সবকিছু মিলে, তাই না? এখন আমরা যদি খাদ্য না খাই, খাওয়ার কথা দুটা, এখন 4টে বাজে গেছে, এখন পর্যন্ত খাই নাই, তখন কি হবে? এই মাত্রা, অ্যাসিডের মাত্রাটা আস্তে আস্তে বেড়ে যাবে না? বোঝা গেছে? এটাই হলো হাইপার অ্যাসিডিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। এক নম্বর হলো দেরিতে খাদ্য গ্রহণ। উন্নত দেশে সাধারণত একটু পর পর খাবার খায়, অল্প করে, কিন্তু আমরা কিন্তু একবারে সারাদিনের খাবার লোড করি একসাথে, সারাদিন আর কোনো কিছু খাই না। তো দেরিতে খাদ্য গ্রহণ। দুই হলো অনিয়মিত খাদ্য গ্রহণ। একদিন খালেন 2টার সময়, একদিন খালেন 12টার সময়, একদিন খালেন 4টার সময়। তাহলে এই অনিয়মিত যদি খাদ্য গ্রহণ করেন, তাহলে স্টোমাকে জানে যে আপনি সাধারণত 2টার দিকে খান, স্টোমাক কিন্তু সেইভাবে প্রস্তুতি নেয়। অর্থাৎ ব্রেন জানিয়ে গেছে যে আপনি 2টার সময় খাবার খান, যে সেইভাবেই অ্যাসিড প্রোডাকশনে হেল্প করতেছে, ঠিক আছে? আর যখনই দেখবেন যে 4টে বাজে গেছে, আবার 4টার সময় খেলেন, আবার কোনোদিন খেলেন হলো 12টা আগেই খেলেন, এই যে হ্যাঁ একদিন একটায় অনিয়মিত করলেন, তখন আর কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে? আনকন্ট্রোলে চলে যায়। তাহলে এটা অ্যাসিডের জানা যায়, হয়তো আর আগে খেতে পারে, 12টায় যেহেতু খাইছে আর একটু আগেও খেতে পারে, এই অ্যাবনরমাল সিক্রেশন হবে তখন, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় অনিয়মিত খাদ্য গ্রহণ। অনিয়মিত খাদ্য গ্রহণ। 3 নম্বর, কিছু ঔষধ আছে, এই ওষুধগুলো যদি খাওয়া হয় তাহলে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। অর্থাৎ এখানে যে জুস বের হয় সেখানে অ্যাসিডের মাত্রা বেশি থাকে, ঠিক আছে? সেই ওষুধগুলো হলো পেইন কিলার ড্রাগ।
তাহলে ব্যথা নাশক ঔষধ সেবন, ব্যথা নাশক ঔষধ সেবন, এটা একটা কারণ। এরপরে হলো যদি আমরা সিদ্ধ না করে কিছু খাই, যেমন তরি তরকারি গুলো সাধারণত সিদ্ধ করে খাওয়া হয়, সিদ্ধ না করে সিদ্ধ করে খেলে কি হয়, একটু কিছুটা ডাইজেশনে হেল্প হয়ে গেল না। ধানও তো খেতে পারতাম, ধান না খেয়ে চাইলেও খেতে পারতাম, চাইলেও খাই না, তাকে আবার একটু ফুটাইয়া আরো নরম করে খাই, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য উপযুক্ত করে খাচ্ছি, ঠিক আছে। তে এরকম যদি কোনো কিছু ইয়ে না করে, যদি বয়েল না করে খান, তাহলে সেটাও হাইপার অ্যাসিডিটির একটা কারণ হয়ে যায়, বোঝা গেছে। তাহলে জানে যে যখন আপনি ফুটিয়ে খাবেন, অর্থাৎ যখন বয়েল করে খাবেন, সিদ্ধ করে খাবেন, তখন কিন্তু অ্যাসিড কম হলেই হবে, আস্তে আস্তে নার্ভাস সিস্টেম সেইভাবেই কন্ট্রোল করবে। কিন্তু যখন আপনি বয়েল না করে খাবেন, ধরেন কাঁচা তরি তরকারি খাচ্ছেন, ব্রেন তো জেনে গেছে যে কাঁচা খায়, তাহলে অ্যাসিড আস্তে আস্তে প্রোডাকশন বাড়ায় দেবে। তাহলে অ্যাসিড প্রোডাকশন যদি বাড়া যায়, তাহলে এখানে কি হবে, হাইপার অ্যাসিডিটি হবে না। আর হাইপার অ্যাসিডিটি হলে ভয়াবহতা কি, এই যে স্টোমাকের ওয়াল নষ্ট করে ফেলবে, ঠিক আছে, ওটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। তাহলে ব্যথা নাশক ঔষধ, আর একটা কি বললাম, কাঁচা শাকসবজি গ্রহণ বা ভক্ষণ। যেমন দেখবেন যে কাঁচা শশা কেউ সালাদ হিসাবে খায়, এটা কিন্তু অনেকে যে অ্যাসিডিটি বেড়ে যায়, সবার না কিন্তু অনেকের অ্যাসিডিটি বেড়ে যায়। যার অ্যাসিডের পরিমাণ কম, কিছু লোক আছে তাদের অ্যাসিডি নাই, প্রায় 5% লোক পাওয়া যায় তাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশনই হয় না। যাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কম, তাদের জন্য শশা কাঁচা খালে কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের নরমালের অবস্থায় আছে বা নরমালের চেয়ে বেশি, তাদের খালি ক্ষতিকর হচ্ছে না। এই হলো হাইপার অ্যাসিডিটির কারণ সমূহ। এবার হলো হাইপার অ্যাসিডিটির লক্ষণগুলো দেখবো কি কি। ক্লিনিক্যাল ফিচার, আচ্ছা এটা লক্ষণ লিখলে হবে, লক্ষণ সমূহ। আমি বলছি আমাদের বুঝার জন্য সুবিধা হবে। হ্যাঁ, 1 নম্বর পেটের ভিতর অস্বস্তি ভাব, এটা একটা। পেটের ভিতর হ্যাঁ অস্বস্তি ভাব। 2 নম্বর হলো ডিসপেপসিয়া, ডিসপেপসিয়া হলো বদ হজম। বদ হজম সঠিক এটা কি? ডিসপেপসিয়া বদ হজম। বদ হজম কি মানে খাওয়া বেশি হলে কি না, বদ হজম হলো দেখেন ডাইজেশনে হেল্প করতেছে কি কি, কিছু এনজাইম গুলো, যেমন পেপসিন একটা এনজাইম। যখন আমরা এর পরেই আসবে হলো জুসটা, প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস যখন করব তখন ওখানে 3টে উপাদান থাকে, 3টে এনজাইম প্যানক্রিয়াস থেকে বের হয়। একটা নাম হলো ট্রিপসিন, একটা লাইপেজ, একটা অ্যামাইলেজ। এই ট্রিপসিনের কাজ হলো প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করা, আর অ্যামাইলেজের কাজ হলো প্রোটিন, লাইপেজ অ্যামাইল। লাইপেজের কাজ হলো লিপিড জাতীয় অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করা, আর অ্যামাইলেজের কাজ হলো শর্করা জাতীয় খাদ্য, যেগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক করা। এখন এই এনজাইম যদি না থাকে তাহলে কি করবে, ওই খাদ্যগুলো কিন্তু পরিপাক হবে না, এটা হলো বদ হজম হবে, বোঝা গেছে। এখন হাইপার অ্যাসিডিটি থাকলে বদ হজম হবে কেন? হাইপার অ্যাসিডিটি থাকলে বদ হজম হবে হলো, আর বদ হজম হলে কিন্তু একটা ঢেকুর আসবে তখন, ঠিক আছে। বদ হজম চেনার উপায় হলো একটা ঢেকুর আসবে, সেই ঢেকুরটি কাঁচা কাঁচা মানে টক টক ঢেকুর আসবে, হ্যাঁ টক ঢেকুর। তাহলে বদ হজম, এটা আরেকটু লিখে নেন, টক ঢেকুর। এই টক ঢেকুরটা কেন আসবে দেখেন, হ্যাঁ এইখানে তৈরি হচ্ছে হলো প্যানক্রিয়াস থেকে একটা জুস বের হয়ে আসতেছে,
এসে খাদ্য পরিপাকে অংশ নিচ্ছে না। এই প্যানক্রিয়াটিক জুসের উপাদানগুলো কি কি? তিনটে উপাদান। একটা হলো ট্রিপসিন, লাইপেজ, হ্যাঁ তিন অ্যামাইলেজ। অ্যামাইলেজ এই তিনটে। ট্রিপসিনের কাজ হলো প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করা, আর লাইপেজের কাজ হলো ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করা, হ্যাঁ, আর অ্যামাইলেজের কাজ হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করা, মানে শর্করা। হ্যাঁ। আর এইটা কখন সম্ভব? এইটা হলো এই দিক দিয়ে যখন বাইলটা আসে, বাইল এসে এইখানে আসে, কিন্তু বাইল মানে পিত্তরস। এইখানকার মাধ্যমটা কি মাধ্যম পাইছিলাম? দেখেন তো, অ্যাসিড মাধ্যম পাই নাই? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশনের কারণে এর মাধ্যমটা হলো অ্যাসিড মাধ্যম। এখন এই বাইলে করে কি এই জায়গাটা ক্ষারীয় করে দেয়। বাইল হলো অ্যাসিডের বিপরীত, বোঝা গেছে? ক্ষার হলো অ্যাসিডের বিপরীত। তাহলে এখান থেকে যে বাইল আসতেছে সেটা এই অ্যাসিডটাকে সম্পূর্ণ নিউট্রাল করার পরে এটা ক্ষার করে দেয়, একদম বিপরীতটা করে দেয়। এই ক্ষারীয় মাধ্যম না হলে এই ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ কাজ করবে না, বোঝা গেছে? তাহলে দেখেন তো, এই অ্যাসিডের মাত্রা যদি বেশি থাকে তাহলে এই অ্যাসিডটা তো এদিক দিয়ে গড়ায় খাদ্যের সাথে আসতেছে, খাদ্যের সঙ্গে অ্যাসিড বেশি থাকার কারণে এই ক্ষারেও তাকে আর কনভার্ট করে পারতেছে না, বোঝা গেছে? অ্যাসিডের মাত্রা এখানেও বেশি থাকতেছে। তো অ্যাসিডের মাত্রা যদি বেশি থাকে তাহলে কি এগুলো কাজ করবে? এগুলো কাজ করবে না। তার মানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্যগুলো ঠিকভাবে হজম হবে না। না হওয়ার কারণে কি হবে? ডিসপেপসিয়া, অর্থাৎ বদ হজম। আর কিভাবে বুঝবো? ভেঁকুর আসবে, আর ভেঁকুরটা আসবে হলো টক ভেঁকুর, বোঝা যাচ্ছে? হ্যাঁ। এবার দেখেন হলো ট্রিটমেন্ট। এটা লক্ষণ সময় ধরুন বাইরের লক্ষণটা, হ্যাঁ বাইরের লক্ষণ টেস্ট ধরে আছে না? এটা টেস্ট বলতে খুব একটা ইয়ে নাই। টেস্ট করা যায়, সেটা হলো এই যে অ্যাসিড বের করে টেস্ট করা, যে অ্যাসিডিটির পিএইচ কত। এখানে পিএইচ হলো এই অ্যাসিডিটি বা অম্লতা মাপে হলো, সরি ক্ষারীয় অবস্থা বা অ্যাসিডিক অবস্থা মাপে হলো পিএইচ দ্বারা। পিএইচ হলো একটা স্কেল আছে, ওগুলো লাগবে না এখানে। এবার হলো ট্রিটমেন্ট, TREAT, ট্রিটমেন্ট of hyperacidity, দেখেন ট্রিটমেন্টটা কি দেব? যদি সবচেয়ে ভালো হয় হলো যেটা তৈরি হয়েছে, অর্থাৎ অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে, ওইটাকে আমরা কন্ট্রোল করব, এটা একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো যে অ্যাসিডের মাত্রা অর্থাৎ প্রোডাকশনই কমায় দেব। দুইটা এখানে পথ আছে, কিন্তু একটা পথ হলো যে অ্যাসিডটা তৈরি হয়েছে সেই অ্যাসিডটাকে নিউট্রাল করে দেব, অর্থাৎ কমায় দেব, মাত্রাটা কমায় দেব। কি দেব? ওর বিপরীত, অ্যাসিডের বিপরীত হলো ক্ষার, তাহলে ওটাকে বলা হয় অ্যান্টাসিড। অ্যান্টাসিড হলো ক্ষার কিন্তু। তাহলে যে ড্রাগগুলো অ্যাসিডের বিরুদ্ধে কাজ করে তাকে বলা হয় অ্যান্টাসিড। তাহলে অ্যান্টাসিড গুলো কি কি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো ক্ষার, এগুলো হলো অ্যান্টাসিড। ঠিক আছে? তাহলে কি করব? কয়টা পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি। তাহলে ট্রিটমেন্টের দুইটি পদ্ধতি বা দুইটি উপায়। 1 নম্বর পদ্ধতি হলো অ্যান্টাসিড। ট্যাবলেট দেই আর সিরাপ দেই, ঠিক আছে? তাহলে অ্যান্টাসিডে কি কি থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটার একটা অ্যান্টাসিড, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা অ্যান্টাসিড। দেখবেন অ্যান্টাসিডের বোতলে এই কথাগুলোই লেখা আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর 2 নম্বর হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। দুইটা হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও একটা অ্যান্টাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও একটা অ্যান্টাসিড। এই দুটো কম্বাইন করেই দেয় অ্যান্টাসিডের ভিতরে। দেখেন অ্যান্টাসিড বানান কি? ANTACID, অ্যান্টাসিড। স্কয়ারটার নাম কি? ই দিয়ে, কিন্তু অ্যান্টাসিড। এটা আবার কনফিউজ হয় না। অ্যালুমিনিয়াম কি হাই ডোজ? এটা কিন্তু হলো ট্রেড নেম, আর এটা হলো জেনারিক নেম। সারা বিশ্বে এই যে এই নাম। তাহলে অ্যান্টাসিডটা কি করবে?
অ্যান্টাসিডটা হলো স্টোমাকের ভিতরে যে তৈরিকৃত অ্যাসিড, প্রোডাকশনকৃত যে অ্যাসিড আছে সেটাকে নিউট্রাল করে দেবে, লবণ আর পানি করে দেবে। কথা গেছে? তাহলে ইহা স্টোমাক এর অ্যাসিডকে লবণ ও পানিতে পরিণত করে, লবণ ও পানিতে পরিণত করে, অর্থাৎ তখন আর অ্যাসিড থাকলো না। এটা একটা পদ্ধতি। 2 নম্বর হলো আরেকটা উপায় আছে, সেটা হলো আমরা অ্যাসিডের প্রোডাকশনই কমায় দেব। অর্থাৎ অ্যাসিডের প্রোডাকশন মানে এই অ্যাসিডের প্রোডাকশন হয় যে মাধ্যমে, সেটা হলো প্রোটন পাম্প বলা হয়, প্রোটন পাম্প। এখানে যে এই জুসের ভিতরে অর্থাৎ গ্যাস্ট্রিক জুসের ভিতরে যে অ্যাসিডটা প্রোডাকশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, সেই মেকানিজমটার নাম হলো প্রোটন পাম্প। মনে থাকবে, প্রোটন পাম্প। তাহলে প্রোটন পাম্প মেকানিজমের মাধ্যমে এখানে তৈরি হয় হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই প্রোটন পাম্পের বিরুদ্ধে যে ঔষধগুলো কাজ করে তাদেরকে বলা হয় পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর। তাহলে 2 নম্বর পদ্ধতি হলো পিপিআই। পিপিআই কি? প্রোটন পাম্প ইনহিবিটর। তাহলে যে ড্রাগগুলো প্রোটন পাম্পকে ইনহিবিট করে তাদেরকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর। এই ড্রাগগুলোকে কি একটা একটা করে লিখি। ওমিপ্রাজল, ওমিপ্রাজল। 2 ইসোমিপ্রাজল, ইসোমিপ্রাজল। 3 প্যান্টোপ্রাজল, প্যান্টোপ্রাজল। 4 রাবিপ্রাজল, আরো একটা দেন ল্যান্সোপ্রাজল, LANSO, ল্যান্সোপ্রাজল। 6 ডেজল্যান্সোপ্রাজল, ল্যান্সোপ্রাজল। আর একটা হলো রাবিপ্রাজল। এগুলোকে কি বলা হয়? প্রোটন পাম্প ইনহিবিটর বা অ্যান্টি আলসার ড্রাগ, সংক্ষেপে বলা হয় পিপিআই। তাহলে এই যে কোনো একটা দিলেই হবে। এখন কোনটা দেব? একটা ঔষধ দেওয়ার জন্য 10টা পয়েন্ট চিন্তা করা লাগবে। হ্যাঁ, পিপিআই বুঝেন না? পিপিআই শব্দের অর্থ হলো প্রোটন পাম্প ইনহিবিটর। ফুল লিখে দেন, উপরে লিখে দেন, এখানেই লিখে দেন প্রোটন পাম্প ইনহিবিটর। এটা লেখেন, আমি বুঝে দিচ্ছি। প্রোটন পাম্প ইনহিবিটর। এখন প্রোটন পাম্প কি? যে পাম্পের মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, স্টোমাকের মিউকাস লেয়ার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, ওই পাম্পের নাম হলো প্রোটন পাম্প। মনে থাকবে না? আর যে ওষুধগুলো প্রোটন পাম্পের বিরুদ্ধে কাজ করে তাদেরকে বলা হয় পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর। এই কথা দুটো লিখে রাখেন, 2-4 বার পড়লে বুঝেও ফেলবেন, মুখস্থ হয়ে যাবে। আরেকবার বলেন, কি বলেন লাস্ট? হ্যাঁ, আরেকবার বলেন। প্রোটন পাম্প কি এটা লেখেন। প্রোটন পাম্প কি? অ্যানসার লেখেন, যে মেকানিজমের মাধ্যমে স্টোমাকের মিউকাস লেয়ার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, তার ওই মেকানিজমের নাম হলো প্রোটন পাম্প। মেকানিজম মানে কি? যান্ত্রিক কৌশল, তাই না? তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে মেকানিজমের মাধ্যমে, মেকানিজম দেন, এই শব্দগুলো তো আস্তে 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 শেখা লাগবে, যুগ তো আর বসে নাই। আপনি যদি না চেষ্টা করেন তাহলে পিছিয়ে যাবেন, বসে থাকবেন পিছিয়ে, উন্নত চেষ্টা করতেছে অন্য আপনার সামনে দিয়ে পাশ দিয়ে আগে চলে যাবেন। যে মেকানিজমের মাধ্যমে, মেকানিজম হলো কৌশল, যান্ত্রিক কৌশল। তো ওখানে তো একটা যান্ত্রিক কৌশল, তাই না? এটাকে বলা হয় বায়োলজিক্যাল মেকানিজম। বায়োলজিক্যাল মানে জৈব যান্ত্রিক কৌশল। কত কিছু দরকার নাই, যে মেকানিজম বা যে, এটাই লাগে, যে প্রক্রিয়ায় পাশে ব্র্যাকেট দিয়ে ইংলিশে লিখুন, কি বললেন ইংলিশে? মেকানিজম মানে হলো যান্ত্রিক কৌশল। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে স্টোমাকের ওয়াল থেকে
হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় তাকে প্রোটন পাম্প বলে, তাকে প্রোটন পাম্প বলে। এবার হলো বিপরীতটা, পিপিআই কি? পিপিআই কি? অ্যান্সার হলো পিপিআই। হ্যাঁ, পিপিআই। প্রোটন পাম্প ইনহিবিটরকে সংক্ষেপে পিপিআই বলে। প্রোটন পাম্প ইনহিবিটরকে সংক্ষেপে পিপিআই বলে। অর্থাৎ যে সকল ড্রাগ প্রোটন পাম্পকে ইনহিবিট করে বা প্রোটন পাম্পের বিরুদ্ধে কাজ করে তাদেরকে পিপিআই বলে। অর্থাৎ যে সকল ড্রাগ মেডিসিন এগুলো তো পড়াই নাই না, ড্রাগ কি মেডিসিন কি ফার্মাকোলজিতে পাবেন। তাহলে যে সকল ড্রাগ প্রোটন পাম্পের বিরুদ্ধে কাজ করে, প্রোটন পাম্প এর বিরুদ্ধে কাজ করে, তার মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রোডাকশন কমায় দেয়, ঠিক আছে, তাদেরকে পিপিআই বলে। তাদেরকে পিপিআই বলে। যা পিপিআই গুলি হচ্ছে, এটা তো একবার লিখছি, 1 ওমিপ্রাজল, 2 ইসোমিপ্রাজল, 3 প্যান্টোপ্রাজল, 4 ল্যান্সোপ্রাজল, 5 ডেসল্যান্সোপ্রাজল, 6 রাবিপ্রাজল। এইভাবে এবার বুঝছেন পিপিআই বুঝছেন আপনি? বলেন না ওটা পড়বেন, বারবার পড়বেন, একটু লাগে, কঠিন লাগে। কঠিন কয়েকবার পড়লে সহজ হয়ে যাবে। আপনি যেগুলো লিখছেন এগুলো সবই তো শীটের মধ্যে আছে, তাই না? সব শীটের মধ্যে নাই, খাতায় লিখে নেবেন, সব শীটের মধ্যে নাই। সব যদি শীতের মধ্যে শীত এখন বড় বড় হবে। সাবে কিন্তু যে আমাকে একটা পিপিআই দেন, এখন দোকানে সবই আছে, বললেন যে ভাই আমাদের তো নাই আমার কাছে, তাহলে কি করলেন বুঝবো না কি বুঝছেন? তাহলে পিপিআই কি? এই যে ওমিপ্রাজল একটা পিপিআই, প্যান্টোপ্রাজল একটা পিপিআই, অর্থাৎ যত এন্টি আলসার ড্রাগ গুলো আছে সবগুলোই পিপিআই। তবে রেনিটিডিন, সেমিটিডিন এগুলো না, এগুলো হলো H2 রিসেপ্টর ব্লকার বলা হয় এগুলোকে, ঠিক আছে? তাহলে পিপিআই কোনগুলো? যতগুলো প্রাজল আছে, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেসল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, রাবিপ্রাজল, এই প্রাজল গুলোই হলো পিপিআই। এগুলো কি কাজে লাগে? হ্যাঁ, এইটা তো কি কাজে লাগে? অ্যান্টি আলসার ড্রাগ, এগুলোকে বলা হয় অ্যান্টি আলসার ড্রাগ। আচ্ছা, তাহলে আমরা ড্রাগ করব আগে, দাঁড়ান, ড্রাগ না করলে আসলে আচ্ছা স্যার পড়া না কিছু ধারাবাহিক কেমন উল্টো বলে না স্যার। কেমন উল্টা হবে কে? এখানে কি আচ্ছা হাইপার অ্যাসিডিটি ওই হলো গ্যাস্ট্রিক আবার গেল হাইপার অ্যাসিড কম দা আর লোক মানে একটু উল্টা পাল্টা হয়েছে? একটু ধারাবাহিক গেলে সুবিধা হয়। তাহলে তো শীতে যেভাবে আছে খালি মুখস্থ করে যাওয়া, না, সেই না। শীত তো সেজন্য সহজ করে দিচ্ছি। বুঝার ক্ষেত্রে মানে এটা আগে আসতে মনে আসতে তো মানে তাই আসতে হ্যাঁ হয় না কেন? আমরা একই সাথে যে ওষুধগুলো নিয়ে আসতেছি, সেই জন্য হ্যাঁ, সেই জন্য এটা উল্টা পাল্টা লাগছে। এক মিনিটে তার মানে এত তো লাগবে না, একটা লাগবে। এক মিনিটে গেলে দুইটা বলতে তাহলে পিপিআই এটা একটা পদ্ধতি আর অ্যান্টাসিড একটা পদ্ধতি। এটা দেবে ই সিরাপ গুলো অ্যান্টাসিড সিরাপও আছে, ট্যাবলেটও আছে। ওটা তো নাম এটা তাহলে অ্যান্টাসিড ট্যাবলেট দেবো আর হলো একটা পিপিআই দেবো। ওটা কি নাম, ওটা নাম পেলাম না। অ্যান্টাসিড তো অ্যান্টাসিডই, এটা অ্যান্টাসিড নামে পাওয়া যায়, জেলুড্রক্স নামে পাওয়া যায়, তারপরে হলো বক্সিকোন নামে পাওয়া যায়, ওগুলো হলো ট্রেড নেম। এটা নাম দিলে ওই বাজল নাম বলে ট্রেড নেমগুলো একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটা হলো ডিমস, একটা সফটওয়্যার আছে ডিমস, ওইখানে ডিমসে লিখবেন, সফটওয়্যার ইনস্টল করছেন না কি DIMS
DIMS ডিমস DIMS হ্যাঁ ডিমস এই সফটওয়্যারটা গুগল প্লে থেকে ইনস্টল করে নেবেন আচ্ছা দেখি এখন হাইপার এসিডিটি সম্পর্কে কতটা বুঝছেন এখন ক্লাসে তো অনেকগুলো আসলো কিন্তু পরীক্ষায় কত লেখা লাগবে না দেখেন হাইপার এসিডিটি কাকে বলে উত্তর দিতে পারবেন না হাইপার এসিডিটি কারণ কি বলতে পারবেন না হাইপার এসিডিটির ক্লিনিক্যাল ফিচার বা লক্ষণগুলো কি কি বলতে পারবেন না হাইপার এসিডিটির চিকিৎসা কি কি শুধু এতগুলো লেখা দরকার নাই লিখবেন দুইটা পদ্ধতি একটা হলো অ্যান্টাসিড দুই নম্বর হলো পিপিআই হ্যাঁ শেষ পিপিআই কয়টা করে কল লাগে যার বেসিলিটি বেশি তাকে দেবেন দুইটা সকালে একটা রাতে একটা আর যার কম ডেইলি একটা করে আর অ্যান্টাসিড একবার বা দুইবার খেলো দুইবার দুটো ট্যাবলেট পাওয়ার কম বেশি আছে আর অ্যান্টাসিডটা কিন্তু বেশি দিন দেওয়ার দরকার নাই কারণ অ্যান্টাসিডে কি করবে শুধু এখানে যে অ্যাসিডটা তৈরি হয়েছে অতিরিক্ত সেটা নিউট্রাল করে দেবে 7 দিন 10 দিন আর পিপিআইতে কি করবে এর প্রোডাকশনটাই আস্তে আস্তে তার জন্য কোনটা এটা বুঝুন কেমনে তার জন্য কোনটা কোনটা এখন তাৎক্ষণিকভাবে আপনি অ্যান্টাসিডের কাজ করবে তাৎক্ষণিকভাবে মানে যে বদল হয়েছে পেট ফুলে আছে ব্যথা করতেছে তারপরে হলো ডেগুরো দিচ্ছে হলো টক ডেগুরো দিচ্ছে এই মুহূর্তে হলো অ্যান্টাসিড খাওয়াবে সিরাপ অথবা ট্যাবলেট সুজে খাবেন এই অ্যান্টাসিডটা তার এটা আর দীর্ঘদিনের জন্য হলো আস্তে যদি দেখেন যে না অ্যান্টাসিড খাওয়াইলাম আবার তো 10 দিন পরে একই অবস্থা হয়েছে তখন তাকে এই প্রোডাকশনটাই কমায় দেবেন আগে লক্ষ্য করবেন অধৈর্য হয় না কখনো তার লক্ষণটা কি হয়েছে এটা এবার দেখেন হলো কি কি পেলাম ক্রিটিক্যাল ফিচার পেলাম ট্রিটমেন্ট পেলাম এবার হলো কমপ্লিকেশন মানে কি জটিলতা যদি আমি হাইপার অ্যাসিডিটি চিকিৎসা না করি তাহলে কি কি জটিলতা হবে সেটা হলো পেপটিক আলসার ডিজিজ হবে হ্যাঁ তাহলে হাইপার অ্যাসিডিটির কমপ্লিকেশন কি কমপ্লিকেশন শব্দটা বুঝছেন যে একটা রোগ হয়েছে ওই রোগের যদি চিকিৎসা না করি তাহলে পরবর্তীতে যে অবস্থা সৃষ্টি হবে ওটাকে বলা হলো কমপ্লিকেশন বা জটিলতা ঠিক আছে তাহলে হাইপার অ্যাসিডিটির জটিলতা কি বা কমপ্লিকেশন কি হাইপার অ্যাসিডিটি এর কমপ্লিকেশন কি অ্যানসার হলো পেপটিক আলসার ডিজিজ হাইপার অ্যাসিডিটির কমপ্লিকেশন হচ্ছে হাইপার অ্যাসিডিটি এর কমপ্লিকেশন হচ্ছে পেপটিক আলসার ডিজিজ পেপটিক আলসার ডিজিজ এটাও যদি না বোঝে তাহলে লিখবেন হলো হাইপার অ্যাসিডিটির চিকিৎসা না করলে পেপটিক আলসার ডিজিজ হবে এখানে কি লিখেছিল হাইপার এটা কমপ্লিকেশন হচ্ছে বুঝলে স্যার দেখছে কেন লেখেন নাকি জটিল লাগতেছে আল্লাহ এইটা এত দরকারি জিনিসটা যদি না লেখেন আমরা জটিল লাগতেছে তাহলে সহজ গুলো আর পরে আর বুঝবো না আর লেখা পরে আরো কি করবেন আরো তো জটিল আসবে পরে তো দেখতে দিতে না গিয়েও এটার ক্লাস আরো একদিন দেওয়া হবে ঠিক আছে এটা তো কমন একটা হচ্ছে এই শব্দগুলো পড়বেন বুঝছেন আজকে থাকি এই পর্যন্ত এই শব্দগুলো পড়বেন কারণ এটা না বুঝলে এমনি শেষে পালাই নেন টাকাগুলো লস করেন না শুরুতে আগে বলি হয়ে যাবে না আমরা কথা যদি না বুঝি তাহলে কলা কলিকাতা এগুলো লিখতে পারবো কলকাতা যদি না লিখতে পারি বেসিকটা ভালো করে উঠে দিলে ভালো করে বোঝা লাগে এই যে এখানে কি কি পাইলাম হাইপার অ্যাসিডিটি শব্দগুলো পড়বেন তারপরে গ্যাস্ট্রিক জুস কি গ্যাস্ট্রিক জুসের উপাদানগুলো কি কি তারপরে পিপিআই কি এগুলো তো লিখে দিয়েছি আমি লিখে দিই না এই শব্দগুলো যেন আগামী সপ্তাহে বলতে পারেন তাহলে সহজ হয়ে যাবে ঠিক আছে আজকে পুরো শেষ আজকে এর মধ্যে তোর বেসিক নলেজ তো আছে না সেগুলো করবেন হ্যাঁ তবে যেটুকু পড়াবো ওইটুকু ভালো করে করবেন ওইটুকু ভালো করে পড়ার পরে অন্য দিকে আমি দেখাবো বুঝুন ওকে